দেখুন গাইজ, হোয়াট এ বিউটিফুল প্লেস, অসাধারণ অনুভূতি। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি ফুকেটে আমার প্রথম দিনের ব্লগ ভিডিওতে। এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে যা কিছু করতে পারেন। সো একটা রেস্টুরেন্টে ঢুকলাম একদম পাতং বিচের পাশেই। দেখি এখানে কি কি খাবার আছে। এটা একটু প্লাস্টিক মনে হচ্ছে আর কি, বড় বড় লবস্টার। আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি বান্দরবনের, মনে হয় যে আপনি থাইল্যান্ডের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ফ্রম ফুকেট। সো আজকে এইমাত্র আমি আসলে ফুকেটে নামার পর আমার হোটেলের সামনে এসে পৌঁছেছি। এক্স্যাক্টলি হোটেল না, এটা হচ্ছে রিসোর্ট। এই রিসোর্টেই আমি আজকে থাকবো। রিসোর্টটা খুবই সুন্দর, এটার নাম হচ্ছে সিক্রেট ক্লিফ। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই শুরুতে একটা এন্ট্রান্সে ঝর্ণা এবং মূর্তি আছে আর কি, মূর্তির একটা ইয়ে করা আছে আর কি। তো যাই হোক, এটাতে আসলে সাধারণত রেস্টুরেন্ট এবং ক্যাফে, সেই সাথে হচ্ছে রুমসও মানে দেওয়া হয় আর কি রেন্টে। তো এই রিসোর্টটা সত্যি অসাধারণ। মানে আমি অনলাইনে যখন দেখেছিলাম একদম সমুদ্রের পাশেই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের পাশেই রিসোর্ট। মানে জাস্ট অ্যামেজিং। এটার যেমন সৌন্দর্য তেমন আসলে প্রাকৃতিক একটা ছোঁয়া, সব কিছু মিলে খুবই সুন্দর একটা পরিস্থিতি। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। এপাশে হচ্ছে ক্যাফে সাইড, এবার হচ্ছে রিসেপশন এরিয়া। সুন্দর পরিবেশ, লাইটিং, এখানে অনেকেই বসে টাইম পাস করছে। আমি কিছুক্ষণ আগে এখানে এসে আমার যে চেক ইন আছে সেটা করেছি। এপাশেও কিছু বসার জায়গা আছে, ইভেন ফটো বুথ করাও আছে, আপনি চাইলে ফটো তুলতে পারবেন। এখানে একটা সুন্দর দোলনা আছে, চাইলে আপনি এখানে বসে দোলনায় দোল খেতে খেতে সমুদ্র দেখতে পারবেন। আবার ওই পাশে আরেকটা বসার জায়গা আছে। এই যে দোলনায় বসে আছি, দোলনায় বসে বসে আপনি চাইলে সমুদ্র দেখতে পারবেন। এবং এই পাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ও মাই গড, মনে হচ্ছে পড়ে যাব। এখন না, পরে বসবো। ওকে, সো এই পাশে দোলনা ছিল, এই পাশে অনেকগুলো বড় বড় পাথর আছে, স্টোন, বিশাল বিশাল। এখানে সমুদ্র, সত্যি অসাধারণ জায়গা, যেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখলেই কেবল বুঝতে পারবেন। অসাধারণ আসলে। এমন জায়গা রিল্যাক্সেশনের জন্য খুবই সুন্দর এবং খুবই বেশি প্রয়োজনীয়। এখন আমারটা হচ্ছে সি সাইড রিসোর্ট। আমি এসেছি অনেকক্ষণ হয়েছে, মোটামুটি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। সো এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি আমার চেক ইন কাজটা কমপ্লিট করেছি। এই হচ্ছে পুরো সমুদ্রের বিচের সি ভিউ। সো 2টার আগে তো আর রুম দিবে না, কারণ এটা হচ্ছে সারা পৃথিবীতে নিয়ম। বিশেষ করে অনেক অনেক হোটেলে আবার দিয়ে দেয়, এটা নির্ভর করে সম্পূর্ণ হোটেল ইন্টারেস্টের উপরে। এই হচ্ছে বিষয়। সো একটু দেখি এই পথটা দিয়ে নিচের দিকে সমুদ্রের কাছে যাওয়া যায় কিনা। এখানকার এই পাথরগুলো এত বড় বড় যে আসলে দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। আসলে সমুদ্রের পাড়ে এবং বিশেষ করে এই সমস্ত এলাকাগুলোতে অনেক বেশি বড় বড় পাথর দেখা যাবে, এটা আসলে আমি কাছ থেকে এতটা দেখতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি। দেখতেই পাচ্ছেন পাহাড়ের একদম উপর থেকে ঢালু একটা পথ, এবং সেই পথ বেয়ে বেয়ে আমি একদম সমুদ্র তীরের একদমই কাছে যাওয়ার চেষ্টা করছি, যেটা আমার এই রিসোর্টের পথ দিয়েই আমি যেতে পারবো। সো সারা রাত অনেক জার্নি করেছি,
দীর্ঘ 1000 কিলোমিটার প্রায় সেই পাতায়া থেকে ব্যাংকক থেকে তারপরে এই ফুকেটের এই বড় একটা সড়ক পরিবহনের জার্নি শেষ করে আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমার সত্যিই কিন্তু শরীর থেকে ক্লান্তি চলে গিয়েছিল। আর ক্লান্তি চলে গেলেও আমি কিন্তু এখন আসলে একটু দার্জিলিংয়ের ভাব পাচ্ছিলাম। আসলে দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিলাম তখন দার্জিলিংয়ের রাস্তাগুলো এরকম ছিল। তো যাই হোক, অবশেষে ফাইনালি আমি সমুদ্রের একদম কাছেই চলে এসেছি। সো আমার রিসোর্ট থেকে এই ভিউটা সত্যি অসাধারণ। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন তারা হয়তো বা দেখেছেন, আমি আমার এই রিসোর্টে যেদিন গিয়েছিলাম সেদিন এখান থেকে সকালের প্রথম একটা ছবি ছেড়েছিলাম বা ফটো পোস্ট করেছিলাম, যেটা সত্যি অ্যামেজিং ছিল। এবং নিজের চোখে দেখতে এটা আরও কতটা সুন্দর ছিল সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব না, যদি আপনারা না একদম এই জায়গায় এসে দাঁড়িয়ে নিজের অনুভূতিটা নিজে ফিল না করতে পারেন। আসলে এই জায়গাটা দেখার পর আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি কোন জায়গায় এসেছি। থাইল্যান্ডের ফুকেট কেন সবার কাছে এত বেশি জনপ্রিয় এবং কেন এর সৌন্দর্যে বিমোহিত ভরা মানুষের মুখ এটা আসলে এখানে এসে বুঝতে পেরেছি। তো সকাল সকাল আমি ভাবলাম যে যেহেতু এখানে আসলাম, আমার আজকের নাস্তাটা আমি এখানে বসেই শেষ করব। দেখুন গাইজ, হোয়াট এ বিউটিফুল প্লেস, অসাধারণ জায়গা। আমি যে রিসোর্টটাতে উঠেছি একদম সেটার নিচ থেকেই কিন্তু সমুদ্রের পাড়ে চলে আসা যায়। এই যে এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামা যায় সমুদ্রের পাড়ে। কিন্তু এখন সম্ভবত ওদের কোনো আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য এই জায়গাটা আপাতত বন্ধ করে রেখেছে। হোপফুলি বিকালে নামতে পারবো অথবা আগামীকাল। আমি যেহেতু এইখানে 3 রাত থাকবো এই রিসোর্টে। খুবই সুন্দর একটা জায়গা, সমুদ্রের গর্জন, স্বস্তির নিঃশ্বাস, অসাধারণ। দেখেন কত সুন্দর জায়গায় আসলাম। এখানে আমি ছাড়া আর কেউ নেই, শুধু আমি একা। অসাধারণ জায়গা, এখানে বসে অনেকটা সময় পার করা যাবে। মনে হচ্ছে নিচে নেমে যাই, কিন্তু এখন আমি আর নিচে নামবো না, কারণ হচ্ছে আমার সাথে জুতা টুতা সব লাগানো, এখনও আমি খুলিনি, হোটেলের রুমে চেক ইন করিনি দেখে। সেজন্য শুধু এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কত বড় বড় পাথর, এই পাথর দিয়ে একবার হোঁচট খেয়ে পড়ে গেলে উপায় নেই। অসাধারণ অনুভূতি। এই রিসোর্টে এসে অনেকটা দার্জিলিংয়ের স্বাদ পাইতেছি আর কি, কারণ দার্জিলিংয়ে হচ্ছে এরকম পাহাড়ের উঁচু নিচু রাস্তা। দেখেন কি অবস্থা রাস্তার, এত উঁচু উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয়। ও মাই গুডনেস, ওঠানামা করতে 12টা বেজে যায়, বাকি সব ঠিক আছে। ছোট্ট একটা সুইমিং পুলও আছে। সুইমিং পুল থেকে ভিউটাও কিন্তু খুবই অসাধারণ। সুইমিং পুল থেকে সরাসরি হচ্ছে সি দেখা যাচ্ছে। এখানে বসে এবার একটু আরাম করি। সময় কাটছিল না, সেই জন্য একদম সুইমিং পুলেই নেমে গিয়েছিলাম। দেখুন সামনের যে দৃশ্য সেটা সত্যিই অসাধারণ, একদম পাগল করার মতো। এত সুন্দর জায়গা আমি আমার লাইফে কখনো দেখিনি, সত্যিই অসাধারণ। সো এই জন্য ইচ্ছে করছে না সুইমিং পুল থেকে উঠতে। মনে হচ্ছে যে ফুকেটে আরো আগে আসা উচিত ছিল। সো
মোটামুটি প্রায় 1 ঘন্টার উপরে পুলে কাটাই দিছি, কারণ হচ্ছে হাতে অনেক সময় ছিল, ভাবলাম যে পুলে তো আসতেই হবে, গোসল করতেই হবে, সেজন্য সময়টা আসলে বসে না কাটিয়ে দিয়ে সুইমিং পুলে এসে কাটাই, তাহলে হচ্ছে একটা কাজে লাগবে, গোসলও করব, একটু ফ্রেশও হয়ে যাব এবং এই সুন্দর যে ভিউটা আছে এই ভিউটা দেখতে পারবো, অসাধারণ ভিউ, যেটা আসলে জানি না আপনাদেরকে মানে খালি মানে যে ক্যামেরার রেকর্ড এই রেকর্ডে বোঝানো যাচ্ছে কিনা, কিন্তু সত্যি অসাধারণ, ইটস অ্যামেজিং। মানে বিশাল সমুদ্র, কখনো কখনো নীল পানি, কখনো কখনো সবুজ পানি, আবার কখনো কখনো হচ্ছে একটু ঘোলাটে, তবে অ্যাকচুয়ালি এটার পানি হচ্ছে সবুজ পানি, আমি কাছে গিয়েছিলাম। সো এখন উঠে যাব, অনেক সময় হয়ে গেছে আমি সুইমিং পুলে, আর এখন হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ হচ্ছে 1:30 বেজে গেছে। আমি উঠে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার রুমে চেক ইন করবো, রুমে চেক ইন করে প্যাতং বিচ এবং হচ্ছে ফুকেটের বিখ্যাত যেই ওয়াকিং স্ট্রিটগুলো আছে সেগুলো আর কি একটু এক্সপ্লোর করব, দেন হচ্ছে লাঞ্চ করব। সো গোসল করে এইমাত্র আসলে উপরে এসে বসলাম সুইমিং পুলে, সুন্দর সাগরের দৃশ্য দেখছি, আর এখন গিয়ে হচ্ছে চেক ইন করবো। বাই দ্য ওয়ে, আপনারা যদি হচ্ছে এরকম সুন্দর সুন্দর ট্রিপ করতে চান এবং হচ্ছে এরকম সুন্দর সুন্দর রিসোর্টে আপনাদের হলিডে বা ভ্যাকেশন কাটাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং, তারপর হচ্ছে ম্যান পাওয়ার, হোটেল বুকিং, ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সহ উমরাহ প্যাকেজ সহ বিভিন্ন ট্যুর প্যাকেজ কিন্তু আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহর কাছ থেকে নিতে পারেন। আমি আসলে ওর মাধ্যমেই সবসময় আমার ভিসা টিকেট এগুলো করি। সো ওর মোবাইল নাম্বার এবং হচ্ছে ওর সকল ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমি স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ও খুবই হেল্পফুল, আমাকে হেল্প করে তাই না, ওর কাছে যেই আসে যে কোনো ধরনের সেবা নিতে, সেগুলো কিন্তু সে খুব মানে সততা এবং বিশ্বস্ততার সাথে দিয়ে থাকে, ঠিক আছে? সো হোপফুলি সানাউল্লাহ আপনাদের অনেক কাজে আসতে পারে। সো এখন হচ্ছে আমি আমার চেক ইন করতে যাব, আর চেক ইন করা শেষ হলে ইনশাল্লাহ আমি হচ্ছে এই রিসোর্টে আমাকে যেই হোটেলটা মানে যেই কটেজটা দেওয়া হচ্ছে সেই কটেজটা আপনাদেরকে আমি দেখাবো, বা যেই রুমটা আমাকে দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, আর হচ্ছে দেন আমি আজকে সারাদিন যা যা করছি তার গল্প তো আপনাদেরকে ডেফিনেটলি শোনাবো এবং দেখানোর চেষ্টা করব। সো যারা আমার চ্যানেলে এখনও নতুন হয়ে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফুকেট সহ আমার পরবর্তী যে ডেস্টিনেশনগুলো আছে থাইল্যান্ডে সেগুলো দেখার জন্য, এবং এর আগেও আমি কিন্তু পৃথিবীর মোটামুটি 1-2টা দেশ ঘুরেছি আর কি, অনেকগুলো দেশ ঘোরার শখ, অনেকগুলো দেশ ঘোরার স্বপ্ন, কিন্তু এর মধ্যে মাত্র থাইল্যান্ড সহ আমি মাত্র 3টা দেশ ঘুরেছি, আরও অনেকগুলো দেশ ঘোরার ইচ্ছা যদি আপনারা আমার সঙ্গে থাকেন। সো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো গাড়িতে করে এখন আবার নিয়ে যাচ্ছে আমাদের রুমে, মানে এর আগেও আরও কয়েকজনকে চেক ইন করতে দেখেছি, তাদেরকেও গাড়িতে করে নিয়ে গেছে। এটা হচ্ছে সম্ভবত রিসেপশন এরিয়া, আর আরেকটা পার্ট মনে হয় সম্ভবত ওই পাশে আছে, 2টা পার্ট জুড়ে। সো লেটস সি দ্য রুম। এই পাশে মনে হয় সম্ভবত। আমার সাথে আরেকটা ফ্যামিলি আছে, তারা হচ্ছে তাদের রুমে ঘুরবে। উঠতে কষ্ট হয়ে যাবে, ডেঞ্জারাস ভিউ। প্রথমে উপরে এক দল দিয়ে আসলো একটা রুমে, এখন আবার আমি যাচ্ছি আমার রুমে, জানি না আমার রুমের পাশে, এখন গাড়ি ব্যাকে যাচ্ছে আবার সম্ভবত এই পাশে আশেপাশে। রুমে ঢুকতে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। রিসোর্ট ওই পাশে থাকলে ভালো হতো, কারণ ভিউ হইলেও মাঝখানে রাস্তা আছে। যাই হোক, খুব বেশি নিচে নামা লাগে না, জাস্ট একটা সিঁড়ি নিচে। Here is the room. And the key. Okay. Thank you. You come back before me 0. You come back. Yes. Come. For me 0. 0. Okay. Okay. Then car will come, right?
Then car will come Yes. after calling. Yes. 0. Okay, okay. ওকে চলুন এবার তাহলে ছোট্ট একটা রুম রিভিউ আপনাদেরকে দিই, ঠিক আছে? প্রথম থেকেই দরজা পুরোপুরি লাগাবো না, কিন্তু পুরোপুরি লাগালে তখন আবার আমি ঢুকতে পারবো না, ভিতরে চাবি আছে। সো এই হচ্ছে বাইরের অবস্থা, কারণ এটা একটু নিচের সাইডে। সো এই পাশ থেকে হচ্ছে রুম দরজা খুলেই প্রথমেই আমাদের রিল্যাক্স ভিলা রুমের মানে ভিউ। তারপর হচ্ছে বাম পাশে হচ্ছে ওয়াশরুম। ভাড়াটা কত নিয়েছে সেটা আমি বলছি আপনাদেরকে। ওয়াশরুমটা মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে কন্ডিশনার, বডি লোশন, শ্যাম্পু সব আছে, শাওয়ার টাওয়ার এবং একটা মিররও আছে দেখা যাচ্ছে। সো এরপরে হচ্ছে এই পাশে বেডটা আজকে আমি একটা মন মতো বেড পাইছি। এই বেডে একটু আরামে ঘুমানো যাবে। এতদিন যে বেডে ছিলাম মানে সিঙ্গেল বেডের 2 বেড, ওইটা আমার একটু ঝামেলা হয়ে যেত। তবে এটাও মনে হচ্ছে 2টা বেডকে একটা বানিয়েছে, এখানে ওরা একটু চোরামি করছে আর কি। যাই হোক, বেডটা খারাপ না। এপাশে হচ্ছে একটা টেলিভিশন আছে, এখানে একটা মিরর, উপরে একটা পচা এসি, কারণ এসিটা মাঝে মাঝে একটু আওয়াজ করতেছে। বাকি ডেকোরেশন খুবই সুন্দর। এখানে একটা মূর্তি, আর এই হচ্ছে পর্দা খুলে দিলেই আমরা সি ভিউ দেখতে পাবো। সি ভিউটা দেখার জন্য আনলক করে আমাদেরকে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা সি ভিউ। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। তবে সবচেয়ে ভালো হতো যদি ওইটাতে দিত আর কি, মানে আমরা যেই ইয়েটাতে ছিলাম আর কি, এতক্ষণ গোসল টোসল করেছি, এতক্ষণ ছিলাম। তো এটা হচ্ছে ওদের আরেকটা পার্ট, এই জন্য এই পার্টেও ওরা আস্তে আস্তে মানে ক্লায়েন্টস বা গেস্টদেরকে নিয়ে আসে। তো যাই হোক, এখানে হচ্ছে একটা বারান্দা, 2টা চেয়ার টেবিল আছে। যদি আপনারা পার্টনার আসেন বা হাজব্যান্ড ওয়াইফ আসেন, তাদের জন্য খুবই সুন্দর। ও মা গো, তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই তো রুম, হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার চলে আসি এই রুমের ভাড়া। এই রুমের ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় আমার 3 রাত্রির জন্য 9,500 টাকা পড়েছে। সো 9,500 টাকা কত পার নাইট, এটা আপনারা হিসাব করে নিতে পারেন। 3,000 টাকার একটু বেশি আর কি, 3,100 প্লাস, ঠিক আছে, 130 টাকার মতো আর কি, এরকম হতে পারে বা আর একটু কম বেশি। তো যাই হোক, এই হচ্ছে রুম। তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব, কোনো কথা নেই। যতই ক্ষুধা লাগুক, সবার আগে একটু রেস্ট নিতে হবে, কারণ প্রচুর ক্লান্ত হয়ে আছি। রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি বের হব, খাবার দাবার খেয়ে তারপরে ঘোরাঘুরি শুরু করব। রাতে একবারে ডিনার করে দেন হচ্ছে আবার এখানে আসবো। কালকের প্ল্যানিংও সেভাবেই করব। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা আলমারি আছে বা আলমিরা আছে, যেটাতে আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, এবং শাওয়ার ব্যাগ, টাওয়াল, শাওয়ার ড্রেস, এবং মানে ইন্টারেস্টিংলি ছাতাও দেয়া আছে, ছাতা আপনি ইউজ করতে পারবেন। এই তো, আর এখানে একটা লকার আছে, উপরে কিছু চাদর টাদর আছে আর কি, কিছু হ্যাঙ্গারও আছে। আর এখানে হচ্ছে একটা আপনি ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, ফোন টোন চার্জ করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এবং ফোন চার্জ করার আপনার বেডের পাশেও আছে, সেখান থেকেও আপনি চার্জ করতে পারবেন, এই যে এই জায়গাটা থেকে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে পানির বোতল দেওয়া আছে, 1-2টা। এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে, আর হচ্ছে কেটলি দেওয়া আছে। এখানে কফি এন্ড হচ্ছে ক্রিমার দেওয়া আছে, সুগার সহ টিও দেওয়া আছে, কাপ গ্লাস সব দেওয়া আছে, আপনি চাইলে বানিয়ে খেতে পারবেন। সো বের হতে হতে অনেকটা দেরি করে ফেললাম, 5টা 20 বাজে। আমি এখনো লাঞ্চ করিনি। ইটস ক্রেজি। খুবই সুন্দর জায়গা আসলে। এমন জায়গায় আসলে খাওয়া দাওয়ার কথাও মানুষ ভুলে যায়। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্ট থেকে একটু বের হচ্ছি, পায়ে হেঁটে বের হচ্ছি। যদিও আসলে ওরা বলেছিল যে 0তে কল করলে ওদের গাড়ি এসে আমাকে নিয়ে মেন রাস্তায় ছেড়ে দেবে, সে ব্যবস্থা আছে। কিন্তু আমি আসলে একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম
রিসোর্টটা, সরি। ওকে, এই জন্য ভাবলাম যে থাক, কল না করে রিসোর্টটাও এক্সপ্লোর করা হয়ে যাক, আর হচ্ছে আপনাদের সাথে কথাও বলা হয়ে যাক। এখানে আরেকটা সুইমিং পুল আছে, এই যে অনেক সুন্দর। আর মেইন যেই আমাদের রিসেপশন সহ যে ইয়েটা মানে সুইটটা, সেটা হচ্ছে ওই পাশে, ওই যে দেখা যাচ্ছে, এটা সিক্রেট ক্লিফ নাম। তো এখানে আবার রেস্টুরেন্টের পাশে ড্রিঙ্কের ব্যবস্থা আছে, কোক টোক, তারপরে ফান্টা, ইভেন অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কসও আছে আর কি। তো যাই হোক, এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওটা হচ্ছে কারণ বিচ সম্ভবত, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব হচ্ছে প্যাথং বিচে, এবং প্যাথং বিচের কাছাকাছি গিয়ে, আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে বিগ বুদ্ধার মাথা, ওই যে উপরে। সো ওইটাও আমরা যাব দেখতে। আমি আপনাদেরকে আমার মোবাইল ফোনে 5x জুম আছে, সেটা দিয়ে আরও বড় করে দেখাচ্ছি। এই যে হোপফুলি এখন দেখতে পাচ্ছেন যে বিগ বুদ্ধার যে মাথাটা, সেটা কিন্তু আমার ফোন দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সো ওইখানেও আমরা আগামীকালকে যাব। তবে তার আগে আজকে আমরা একটু র্যান্ডমলি বিচে ঘোরাঘুরি করব, ঠিক আছে? সো ফুকেট কিন্তু থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটি পর্যটন দ্বীপ, যেটা থাইল্যান্ডের সবচাইতে বৃহত্তর একটি দ্বীপ, এবং এই দ্বীপের উপকূলে আরও 32টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই ফুকেট দ্বীপ, যেটাকে আসলে ফুকেটে থাইল্যান্ডের একটি প্রদেশও বলা হয়, যেটা আন্দামান সাগরের পশ্চিমে অবস্থিত। এখানে যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাগরটা হচ্ছে আন্দামান সাগর। সো আন্দামান সাগরের পশ্চিমে অবস্থিত থাইল্যান্ডের এই প্রদেশটি হচ্ছে একটি দ্বীপ, যেটা থাইল্যান্ডের সবচাইতে বৃহত্তম একটি দ্বীপ। সো রাস্তা পার হব, রাস্তাটা পার হয়ে নিই, তারপরে হচ্ছে ওই পাশে দাঁড়িয়ে আমি গ্র্যাবে কল করব, কারণ হচ্ছে আমার যেই প্যাথং বিচ যাওয়ার জন্য আমাকে ওই দিকে যেতে হবে। এই যে গাড়ি ওইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার রিসোর্টের মেন রিসেপশন। সো ফুকেট যে দ্বীপটা, এই দ্বীপের সর্বমোট যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 543 বর্গ কিলোমিটার, আর সেই সাথে 210 বর্গ মাইল পর্যন্ত বলা যায় আর কি। সো আমি গ্র্যাবে কল করেছি, প্যাথং বিচ পর্যন্ত যেতে আমার 58 বাত লাগছে। সো বিচ পর্যন্ত যাব। আসলে এখানে আসলে আপনি চাইলে কিন্তু বাইক রেন্টে নিতে পারবেন। এই যে অনেকেই কিন্তু বাইক রেন্ট নিয়ে চালাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কিন্তু অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে বাইক রেন্ট করলেও রেন্ট আপনি নিতে পারবেন শুধু পাসপোর্ট দিয়ে, কিন্তু এখানে পুলিশি ঝামেলায় পড়ে যেতে পারেন, কারণ এখানকার ট্রাফিক রুলস কিন্তু খুবই স্ট্রিক্ট। আপনাকে হয়তোবা খুব বেশি একটা আটকাবে না, কিন্তু যদি আপনি পড়ে যান বা ট্রাফিক আপনাকে ধরে ফেলে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। সো আমি হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছি, এখনও হাতে পাইনি। হাতে পেলে আমিও ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি এবং মোটর সাইকেল দুইটাই চালাবো। সো আমার বাইক চলে এসেছে, আমি এখন বাইকে উঠে প্যাথং বিচে যাব। সো বাইকে উঠে গেছি, এখন প্যাথং বিচের দিকে যাচ্ছি। আজকে একদম রাতে ডিনার শেষ করে তারপরে হচ্ছে ওদিক থেকে আসবো। আর আগামীকালকে হচ্ছে আমি ফুকেটের যে সিটি ট্যুরটা আছে বা আশেপাশে নিয়ারেস্ট যে সমস্ত ভিজিটেড প্লেসগুলো আছে, সেগুলো কভার করার চেষ্টা করব। ফুকেটের রাস্তাঘাট দেখলে সত্যি খুব ঈর্ষা হয়, কারণ হচ্ছে একটা দ্বীপ বা একটা প্রাদেশিক অঞ্চলের রাস্তাঘাট এত সুন্দর কিভাবে হয়। সো আমরা চলে এসেছি প্যাথং বিচে ফাইনালি। এখানে খুবই ক্রাউড। আমি যেখানে ছিলাম সেখানে কালমি ছিল, কারণ সেখানের আশেপাশে সম্ভবত কারণ বিচ আছে, সেই বিচটা অনেকটাই তুলনামূলক কালমি বা মানে একটু শান্ত আর কি।
কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রাউড আছে। অনেকে প্যারাসাইক্লিং করছে, তারপরে কেউ কেউ হচ্ছে জেট স্কিইং করছে, ওয়াটার অ্যাক্টিভিটিস করছে, যার যেমন পছন্দ সে সেটা করছে। ওকে ওকে, শিওর শিওর, ওকে। পাতং ফুকেটের পশ্চিম উপকূলে অবস্থিত সমুদ্র সৈকত এবং এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এই শহরকে বোঝায়। এটি ফুকেটের দ্বীপের প্রধান পর্যটন অবলম্বন কেন্দ্র এবং এটি ফুকেটের রাতের জীবন এবং কেনাকাটার কেন্দ্রস্থলও বলা যায়। 1980-এর দশকের শেষের দিকে সৈকতটি পশ্চিমা পর্যটকদের বিশেষ করে ইউরোপীয়দের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এটিতে অসংখ্য হোটেল রয়েছে এবং এলাকাটি একটি পর্যটন স্থানে বিস্তৃত হয়েছে। আসলে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে ইউরোপীয়দের বা ইউরোপিয়ানদের কি পরিমাণ আনাগোনা রয়েছে। এটা হচ্ছে পাতং বিচের যে ওয়াকিং স্ট্রিট আছে সেটা খুবই ফেমাস। যারাই ফুকেটে আসে তারা সবাই কম বেশি এই রোডটাতে হাঁটাহাঁটি করে। সো এই জন্য আসলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। বিভিন্ন শপ, তারপরে হচ্ছে ফুডের দোকান, ক্যাফে, এগুলো দিয়ে ভরা, সেই সাথে বারও আছে। সামনেই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ফুকেটের যে নাইট লাইফ আছে, নাইট লাইফের জন্য অনেক বেশি ফেমাস। সো নাইট লাইফে আসলে এদিকে আসাটা কষ্ট আমার জন্য, বিশেষ করে সেজন্য আমি সন্ধ্যার দিকেই আসলাম আপনাদেরকে এখানকার যে পরিস্থিতি সেটা দেখানোর জন্য। সন্ধ্যার পরে আসলে এই জায়গাটা আসলে আমার মতো যারা, তাদের জন্য আসাটা একটু কষ্টসাধ্য। তারপরেও এখানে কিন্তু প্রচুর উন্মাদনা চলে এবং হচ্ছে সবাই আসে, দেখে, ঘুরে, কেউ যার যার খায়সাত পূরণ করে। এমন একটা জায়গা যেখানে আপনি চাইলে যা কিছু করতে পারেন, আপনি চাইলে যা ইচ্ছে তাই করতে পারবেন টাকার বিনিময়ে। এখানে মদ, তারপরে হচ্ছে নারী, সব কিছুই পাওয়া যায়। কিন্তু আপনি আসলে এই সুন্দর দেশটাতে নিজেকে প্রশান্তি দিতে আসবেন নাকি হচ্ছে এই সমস্ত জায়গায় আসবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপর, আপনার পার্সোনালিটির উপর, আপনার নিজের চিন্তাভাবনা এবং চেতনার উপর বা মতাদর্শের উপর। এই হচ্ছে বিষয় আর কি। তো এখানে হচ্ছে এখন সব মানে বার এবং হচ্ছে ক্লাব দিয়ে ভরা। সো এখানে কিছু প্যাকেজের শপও আছে, আপনি বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন, যেমন ফিফি আইল্যান্ড, তারপর হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড সহ আর অন্যান্য বন্ড। আর এই যে সামনেই দেখা যাচ্ছে যে বাংলা স্ট্রিট, এটা হচ্ছে থাইল্যান্ডের সেই জনপ্রিয় বাংলা ওয়াকিং স্ট্রিট। এখানে সিট ওয়ান Yeah? সো একটা রেস্টুরেন্টে ঢুকলাম একদম পাতং বিচের পাশেই। দেখি এখানে কি কি খাবার আছে, দেন হচ্ছে অর্ডার করি। আচ্ছা, থাই লোকাল ডিশের মধ্যে কি পাওয়া যায় দেখি। ফ্রাইড মিক্সড ভেজিটেবল, ফ্রাইড চিকেন উইথ চসোনাট, ফ্রাইড চিকেন, green curry prawns. Okay, make this one. You eat pork or not? Pork? No. Not pork. I'm Muslim, so I don't take pork. Glass noodle with the prawn. তো আমরা হচ্ছে এটা অর্ডার করেছি 350 বাট, সাথে একটা সফট ড্রিঙ্কস অর্ডার করেছি।
সো খাবার চলে এসেছে, এতক্ষণ বিরল নিচ্ছিলাম আর আপনারা হয়তো আমার পাগলামি কিছুক্ষণ দেখেছেন। সো আমি আসলে যেই ফুডটা অর্ডার করেছি সেটার সাথে অনেকগুলো বড় বড় চিংড়ি মাছ দিয়েছে, আর সেই সাথে এখানে হচ্ছে অল্প একটু রাইস দিয়েছে। সো রাইসটাও খুব সুন্দর লাগছে, কিন্তু গ্রানটা আসলে বেশি আসতেছে রাইসের গ্রানটা খুবই সুন্দর। এটার থেকে যেই গ্রানটা আসতেছে এই গ্রানটা আমার কাছে একটু অপরিচিত মনে হচ্ছে। সো তারপরেও হচ্ছে খেতে হবে। থাই ফুড যদি না খাই থাইল্যান্ডে এসে তাহলে তো আর হয় না। সো খাই আর আপনাদেরকেও বলি যে আসলে এটার সাথে কী কী দিয়েছে। ওকে, এটা হচ্ছে 350 বাত নিয়েছে শুধু ফ্রাই মানে সি ফুডটা, এই যে এটা, আর স্টিম রাইসটা হচ্ছে আলাদা। সো আমি এটার সাথে এটা খাবো। চিংড়ি দিয়ে হচ্ছে কী ভাবলো, আমার ভাবার কিছু নাই, চিংড়ি দিয়ে ভাত খাবো, কারণ হচ্ছে আমার ভাত ছাড়া তো চলবেই না যেহেতু আমি বাঙালি। প্রথমে একটু এটা খেয়ে দেখি কেমন লাগে নুডলসটা। ইটস গুড। তো ওরা হচ্ছে একটা বিশাল বর্তনে করে দিয়েছে, মানে যেটাতে সম্ভবত এটা ফাইনালাইজ করেছে খাবারটা সেটাতেই দিয়েছে। ভাতের গানটা খুব সুন্দর, আর এখানে যেই ইয়েটা ইউজ করেছে এটা একটু প্লাস্টিক মনে হচ্ছে আর কি, কিন্তু আসলে এটা প্লাস্টিক না, এটার প্রসেসটা এইভাবে হয়। এটার টেস্টটা কিন্তু খুবই মজা। সো এবার একটা চিংড়ি খাই। চিংড়ি আসলে হাত দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা, কিন্তু হচ্ছে ওয়াও, চিংড়ি কিন্তু খুবই মজা। আর এটা হচ্ছে একটা লোকাল ড্রিঙ্কস। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আসলে ভাত না খেলে বাঙালিদের হয় না। এখানে সম্ভবত লবণ আছে, এটা সম্ভবত লবণ ছাড়া আসলে আমার খাবার জমেই না। সো এটার মধ্যে একটা স্মোকি একটা ডিফারেন্ট টাইপের ভাইব আছে, যেটা আসলে খাবারে একটা নতুনত্ব দিচ্ছে। খুবই মজা। এখানে চিংড়ি দিচ্ছে কয়টা জানেন? দেখাই আপনাদেরকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা চিংড়ি দিছে, সাথে দিছে হচ্ছে নুডলস। সো 6টা চিংড়ি খেলে হোপফুলি আজকে সারাদিনের যে এনার্জি লস হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। আপনারা ট্রাই করতে পারেন যদি এখানে আসেন। এটা হচ্ছে ট্রপিক্যাল রেস্টুরেন্ট, একদম প্যাথং যে বিচটা আছে, প্যাথং বিচের একদমই সামনে ট্রপিকা নামে বাংলা ওয়াকিং যে স্ট্রিট আছে, সেই বাংলা ওয়াকিং স্ট্রিটের পাশে এই যে নামটা আমি দিয়ে দিচ্ছি ট্রপিকা। দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই দ্যাম। ভাতটা একটু শুকনো লাগতেছে। তামান্না যে সুন্দর চিংড়ি মাছ রান্না করে, মাশাআল্লাহ। তামান্না বলতে আমার বউ আর কি। চিংড়ি মাছ দেখলে ওর চিংড়ি রান্নার কথা মনে পড়ে যায়। ওয়াও,
ঝোল ঢালার পরে এই অবস্থা। এখন হচ্ছে ঝোল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এখন মনে হচ্ছে একটু তরকারি দিয়ে কিছু খাচ্ছি। ঝোল নেওয়ার পর দিস ইজ কোয়াইট গুড। ভাত সহ প্রায় 400 বাত, প্রায় 1400 টাকার মতো, 1400 বা 1500 টাকার মতো। একবেলা খেতেই চলে যাচ্ছে, সুতরাং এই টাকাটা উসুল করে আজকে উঠতে হবে। যে কটা চিংড়ি দিয়েছে অন্তপক্ষে, এই যে 6টা চিংড়ি, সবগুলো চিংড়ি খেয়ে উঠতে হবে। অলরেডি একটা খেয়ে ফেলেছি, দিস ইজ দ্য নেক্সট ওয়ান। খাবার দাবার শেষ করে বের হলাম। এই পাশে অনেক সি ফুড দেখা যাচ্ছে, এই মাত্রই সি ফুড খেয়ে আসছি, এখন তো খেতেই পারবো না। বড় বড় লবস্টার, এখানে জীবিত লবস্টারও আছে। এখানেও চিংড়ি দেখতে পাচ্ছি। এটা সম্ভবত রেস্টুরেন্টের সামনে ওরা হচ্ছে সাজিয়ে রেখেছে। আপনি যেটা খেতে চাইবেন সেটা হচ্ছে ওরা আপনাকে প্রস্তুত করে দিবে। সো আমরা এখন একটু সমুদ্র পাড়ে গিয়ে বসবো, কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করবো সেখানে, আর সেই সাথে একটু প্ল্যানিংও করব যে আসলে আগামীকালকে সিটি ট্যুরে কোথায় কোথায় যাওয়া যায়। দিনে প্রচুর ক্লান্তি লাগছে, সেই জন্য একটা ডাব নিচ্ছি। খুবই ঠান্ডা। সো এই হচ্ছে আসলে রাতের ফুকেটের যে অবস্থা প্যাতং বিচের, আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে। এটা হচ্ছে প্যাতং বিচের পাশে যেই ওয়াকিং স্ট্রিট আছে সেটা, ওই পাশে একদমই অন্ধকার, সেই জন্য আমি এখনই ওই পাশে যাচ্ছি না, তবে কিছুক্ষণ পর আমি ওই পাশেই যাব। হোপফুলি আপনারা আমার ব্লগগুলো থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছেন আপনাদের ট্রাভেলের জন্য। সো আশা করি আপনারা যদি থাইল্যান্ডে বা ব্যাংককে, ফুকেটে, পাতায়াতে আসেন, তাহলে আমার এই ব্লগগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো আমরা এখন আছি বিখ্যাত মালিন প্লাজায়। তো এইখানে সাধারণত আসলে অনেক ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে আপনি মুসলিম ফুডও পাবেন, তারপর হচ্ছে মানে বিভিন্ন ন্যাশনাল ফুড পাবেন আর কি, এবং সেই সাথে খুবই স্পাইসি এবং খুব মজাদার কিছু খাবার এখানে পাওয়া যায়। চলুন এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমে একটু দেখি এখানে কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন শর্মা পাওয়া যাচ্ছে 100 বাত, 150 বাত করে। সেই সাথে ফ্রুটস আছে, বিভিন্ন প্রকারের ফ্রুটস, তারপর হচ্ছে চিকেন, শ্রিম্প ফ্রাইস, এখানে মাছের ফ্রাই করে সেল করছে, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও আছে, বিভিন্ন ধরনের ফল, নুডলস, এখন তো মনে হচ্ছে যে ওইখানে না খেয়ে এখানে খেলে আরো বেশি মজা লাগতো।
এটা হচ্ছে পর্ক, চিকেন, ক্রোকোডাইল। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, কুমিরের মাংস আছে। আমি বললেন দিস আর ক্রোকোডাইল, and these are chicken. কুমিরের মাংস, কুমিরের মাংসের সাসলিকও বিক্রি করছে। এখানেও একটা দোকানে সেল করছে। অনেক আছে, অনেক আছে। আপনি কোনটা থেকে খাবেন, কোথায় খাবেন সেটা হচ্ছে বিষয়। এই যে এখানে একদম রান্না করছে সাধারণ বিশাল বড় বড় পিজা। ফাস্টফুড আইটেম যেমন চিকেন ফ্রাই এগুলোও আছে, আর শিম ফ্রাই বা মাছ ফ্রাই, কাঁকড়া ফ্রাই সব তো আছেই। আর এই পাশে হচ্ছে আপনি চাইলে বসে বসে পায়ের, এই পাশে আপনি চাইলে বসে পায়ের মাসাজ নিতে পারবেন। এই মাছগুলো আপনার পায়ের ডেড সেলগুলো বা ডেড চামড়াগুলোকে কামড়ে কামড়ে খাবে। এটা আমি গোয়ায় নিয়েছিলাম, এখন নেওয়াটা আমার প্রয়োজনীয় বলে মনে করছিলাম। তো এবার ওই পাশটা দেখি, এই পাশটা তো দেখলাম, এই পাশটাও প্রায় সেম। ফুকেটে আসলে মোটামুটি সবাই এখানে আসে। এখন আলুর ফ্রাই, এখানে ডাবগুলো অনেক বড়, এখানে সাইজ অনুযায়ী ডাবের দাম বিশাল বড় বড় ডাব। রাস্তা মাছও, এপাশে আবার তাজা মাছও সেল করছে। হ্যালো, কোরাল মাছ দেখা যাচ্ছে, সামুদ্রিক বিভিন্ন মাছ এখানে আছে। হ্যালো, বান্দরবন থেকে? আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি বান্দরবনের, মনে হয় যে আপনি থাইল্যান্ডের। এক বান্দরবনের ভাইকে পেলাম। ভাই কতদিন যাবত আছেন? 10 বছর। আপনার নাম কি? সুমন ভাই। বান্দরবনে থাকেন না? বান্দরবনে বাড়ি। আপনার আব্বা আম্মা সবাই বান্দরবনে? পরিবার সবাই বিয়ে করছেন? করেননি। এখানে করবেন না বাংলাদেশে করবেন? জানি না, কপালে যেখানে আছে। যাক, এখানে আপনার জীবন ভালো চলতেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের খাবার আছে। দেখতে দেখতে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন কেক বানিয়ে সেল করছে, সম্ভবত উনি মুসলিম। চিকেন কাবাব, বেক পটেটো, আপনি যেটা চান সবই কিন্তু এখানে আছে। এই মেনু এখানেও আছে কিছু। আর এখানে কিন্তু লেখা আছে হালাল, তার মানে 100% হালাল ফুড। অনেক ধরনের ফুড আছে, আপনি যেটা খান। এখানেও আছে। হ্যালো, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh. Yes. Want to eat? You can look menu now. Yeah. Welcome. Okay. Okay, my friend. Thank you. Okay. হচ্ছে মেনু। তো আজকেও ব্যানানা প্যানকেক খাচ্ছি। এটা আমার কাছে খুবই মজা লাগে, চকলেট দিয়ে বানায়। ভেরি নাইস। উনি বানিয়ে দিচ্ছে। এখানে একটা চুলা আছে, ওই চুলার মধ্যে এটা তৈরি করছে। তো আমি ওই খাবারের যে মার্কেটটার মধ্যে ঢুকেছি, ওই মার্কেটের ভেতরেই আছি। এখানেই কিন্তু এটা বানাচ্ছে। আমি যেহেতু একটু আগেই, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দুপুরে লাঞ্চের খাবার খেয়েছি, আর এখন অলরেডি 8টা 8:30 বেজে গেছে। এই মুহূর্তে আসলে আর ভারী খাবার খাওয়া পসিবল না রাতের জন্য। সেজন্য আমি আমার রাতের ডিনারের জন্য আমি প্যানকেকটা বানিয়ে নিচ্ছি, যেটা একদম রিয়েল বানানা দিয়ে বানিয়ে দিচ্ছে আমার।
তো আপনারা থাইল্যান্ডে আসলে কিন্তু ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করবেন, চাইলে আপনি বাসায় ট্রাই করতে পারেন। তবে থাইল্যান্ডে এটা ওরা একটু ডিফারেন্টলি এক্সপার্টাইজ দিয়ে বানায়, যার কারণে জিনিসটা কিন্তু খুবই ডেলিশিয়াস এবং অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। Where you sit? Take away? Yeah. Just a moment, please. সে আসলে আরেকটা অর্ডার পেয়েছে, সেজন্য সেটাকেও আসলে প্রি রেডি করে রাখতেছে, যাতে করে এটার পাশাপাশি ওইটাও বানিয়ে ফেলতে পারে। সুপার ফাস্ট হতে হবে, কারণ এখানে হচ্ছে সবাই খুব প্রতিযোগিতার সাথে কাজ করছে। সেই জন্য সে আসলে কার আগে করতে পারে, সে তত বেশি সেল করতে পারবে, এটাই স্বাভাবিক। কমপ্লিট। এটা হচ্ছে 50 বাত, যেটা বাংলা টাকায় কত আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। থাইল্যান্ডের বেশিরভাগ জায়গায় আমি খেয়েছি, অল অ্যারাউন্ড দ্য সেম প্রাইস। তো হিয়ার উই গো। জাস্ট এই দোকান থেকে বানালাম, বানিয়ে এখন হোটেলের দিকে যাব, হোটেলে গিয়ে দেন হচ্ছে খাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, সেখানে শেষ করব বলেও আর করতে পারিনি। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকের ব্লগে। আগামীকালকে আমরা ফুকেটের যে সিটি ট্যুর, বিগ বুদ্ধা সহ তারপরে ওল্ড সিটি, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা কভার করার চেষ্টা করব। ডেফিনেটলি আপনারা যারা আমার থাইল্যান্ডের সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন ফর দ্য আপকামিং ভিডিওস। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।